This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. BBC বাংলা এখন সন্ধ্যা 7:30 একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার প্রবাহে আজকে প্রধান খবর। আফগানিস্তানের গজনি প্রদেশে এক সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা হামলা, নিরাপত্তা বাহিনীর অন্তত 30 জন সদস্য নিহত। বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করা হবে, হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী স্বেচ্ছাসেবক লীগ। শুনবেন এই নিয়ে বিস্তারিত। শীত বাড়ার সাথে সাথে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ আর মৃত্যু বাড়ছে, কিন্তু এখনও অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। ভ্যাকসিন হচ্ছে বাড়িতে রেখে আসছি, পড়তে মনে নেই। যাদের হচ্ছে গিয়ে থুতনির নিচে থাকে তাদের কাছে শোনা যায় যে এই মাত্র হচ্ছে খেয়ে বেরোচ্ছিলাম, এই মাত্র হচ্ছে আমি থুতু ফেলছিলাম। শুনবেন এ নিয়ে বিস্তারিত। এসব নিয়েই বিবিসি বাংলার আজ সন্ধ্যের প্রবাহ। বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। রেডিওতে শর্টওয়েভ ছাড়াও অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় 10টি শহরে FM প্রচার তরঙ্গে, আর ইন্টারনেটে লাইভ শোনা যাচ্ছে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। এখনকার প্রধান খবর। আফগানিস্তানের গজনি প্রদেশে এক সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত 30 জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া জাবুল প্রদেশে দৃশ্যত প্রাদেশিক কাউন্সিলের এক প্রধানকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলায় আরও 3 জন নিহত হন, তবে সেই কাউন্সিল প্রধান প্রাণে রক্ষা পেয়েছেন। আফগানিস্তানে তালিবান এবং সরকারের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতির চেষ্টা চলছে গত কয়েক মাস ধরে, কিন্তু তারপরেও সহিংসতা সেখানে ক্রমাগত বেড়ে চলেছে। বিস্তারিত শুনুন সঞ্জনা চৌধুরীর কাছে। বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে চালানো ওই আত্মঘাতী হামলার টার্গেট ছিল আফগান নিরাপত্তা বাহিনীর একটি স্থাপনা। কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণটি যেরকম শক্তিশালী ছিল তাতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। গজনির একটি হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাত রয়টার্সকে জানিয়েছেন, তাদের হাসপাতালে 30টি মৃতদেহ এবং 24 জন আহত মানুষকে আনা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় হতাহত সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য। বিস্ফোরণে আশেপাশের অনেক বেসামরিক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তালেবানের একজন মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই ঘটনার দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি। কাতারের রাজধানী দোহায় যখন আফগান সরকার এবং তালেবানের মধ্যে এক শান্তি আলোচনায় অগ্রগতি ঘটানোর চেষ্টা চলছে, তার মধ্যেই গত কয়েক মাসে আফগানিস্তানে বেশ কিছু বড় বড় হামলা হয়েছে। সেপ্টেম্বর মাসে শান্তি আলোচনা শুরুর পর এখন পর্যন্ত দুই পক্ষ প্রাথমিক কিছু বিষয়ে কথাবার্তা বলেছে, কিন্তু যুদ্ধবিরতি বা ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে কোনো আলোচনা এখনও শুরুই করা যায়নি। এই আলোচনায় অগ্রগতি ঘটানোর চেষ্টায় প্রেসিডেন্ট আশরাফ গানি আজ কথা বলেছেন শান্তি আলোচনা দলটির প্রধান ডক্টর আবদুল্লাহর সাথে। ওই বৈঠকে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও উপস্থিত ছিলেন। শনিবার তালেবানের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, একটি চুক্তি নিয়ে ঐক্যমত্য রয়েছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন চুক্তির খসড়ার কিছু দিক নিয়ে প্রেসিডেন্ট গানি আপত্তি তুলেছেন এবং তার সাথে সরাসরি আলোচকদেরও মতপার্থক্য রয়েছে। সঞ্জনা চৌধুরী। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা শীত বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করলেও এখনও স্বাস্থ্যবিধি মেনে চলছেন না অনেক মানুষ। তারা পরছেন না মাস্ক, আর এই কারণেই মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে বেশ কয়েকদিন ধরে। তবে যারা অভিযান পরিচালনা করছেন তারা বলছেন যে মাস্ক না পরতে মানুষ নানা রকমের অজুহাত দিচ্ছে, আর বিশেষজ্ঞরা বলছেন যে মাস্ক পরা সহ সাধারণ স্বাস্থ্যবিধি মানা না গেলে সংক্রমণ তো বাড়বেই, মৃত্যুর সংখ্যাও কমবে না। আরও শুনুন মুন্নি আক্তারের প্রতিবেদনে। রাজধানী ঢাকার গুলশান এলাকায় ফুটপাতে হাঁটার সময় দুই বন্ধুকে হেঁটে আসতে দেখা যায়, কিন্তু সেটি মুখে নয় বরং থুতনির নিচে ঝুলছে।
এদের সাথে কথা বলতে গেলে একজন বলেন তার নাম জয়, তবে তিনি তার পুরো নাম বলেননি। জয় জানান গরম লাগে বলে মাস্ক কিছুটা খুলে রেখেছেন তিনি। মানে আপনি তো এখন মাস্কটা পরলেন, এর আগে কেন আসলে পরেননি? না, পরেছিলাম, গরম লাগতেছিল, এই জন্য খুলে একটু বাতাস নিচ্ছিলাম। ফুটপাত ধরেই একটু সামনে আগালে চোখে পড়ে এক ডেলিভারি বয় সাইকেলে বসে আছে, তার মাস্ক ঝুলছে সাইকেলের হ্যান্ডেলের সাথে। এর কারণ জানতে চাইলে মেহেদি হাসান নামে ওই ব্যক্তি জানান একা বসে আছেন বলে মাস্ক পরেননি তিনি। আমি এখানে বসে আছি দেখে, তাছাড়া আমি সবসময় পরে থাকি, কাজের সময় আমার পরে থাকে, মানে এই জায়গায় একলা দাঁড়াই আছি, লেগে পড়ছি। মাস্ক নিয়ে এ ধরনের নানা অজুহাত দিয়ে যাচ্ছেন মাস্ক না পরা পথচারীরা। সামাজিক দূরত্বের তো কোনো বালাই নেই, উল্টো রাস্তার মোড়ে আর ফুটপাতে মানুষের ভিড় চোখে পড়ে, সাথে চায়ের দোকানের জটলা তো রয়েছেই। জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানও চালানো হচ্ছে। এমন অভিযানের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ। তিনি বলেন, অনেকেই সচেতনভাবে মাস্ক পরা এড়িয়ে যাচ্ছে, যাদের জরিমানা করা হচ্ছে। 11টা থেকে 2:30টা পর্যন্ত 4টা প্লেসে প্রায় 500 মানুষের সাথে কথা বলেছি। এই 500 মানুষের মধ্যে আমি জাস্ট জরিমানা করেছি 9 জনকে। মানে ওই 9 জনই হয়েছে জাস্ট সবকিছু বোঝার পরও মাস্ক পরছে না, এরকম আমার মনে হওয়াতে তাদেরকে আমি জরিমানা করেছি। বাকি আপনার যে 410 জনের মতো অ্যাপ্রক্সিমেটলি হবে, তাদের সাথে হয়তো মাস্ক ছিল, নয়তো থুতনিতে মাস্ক পরা ছিল, নয়তো ওই যে মাস্ক চিনতে পারে না, খুবই গরিব লোকজন, এরকম পেয়েছি। ফার্মগেট এলাকায় বেশ কিছু অভিযান পরিচালনা করেছেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, অনেক সময় মানুষ মনেই করে না যে মাস্ক পরাটা জরুরি। কিছু কিছু সময় অস্বস্তি ফিল করে, এই জন্য তারা খুলে রাখে, বাট পরে আবার খুলে রাখে। তারা এটা মনে করছে যে এটা পাবলিক প্লেসে নিরবিচ্ছিন্ন ভাবে হয়তো বা না পড়লেও 5 মিনিট 10 মিনিট বা 30 মিনিট কিছুক্ষণ খুলে রাখলাম, একটু অসুবিধা লাগছে একটু খুলে রাখলাম, তারা মনে করছে এটা হয়তো বা তেমন কোনো অসুবিধা নাই। অনেকে আবার ভিন্ন মত দিয়েছেন। রাজধানীর শাহবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু অবশ্য জানান যে আগের তুলনায় মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা বেড়েছে। মানুষ মাস্ক কিন্তু পরছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যে মাস্কটা আমাদের যে অনেকে একটু নিচে নামিয়ে রাখছে, আবার আইন শৃঙ্খলা দেখার সাথে সাথে তুলে ফেলছে। অনেকের হয়তো কিছু কিছু লুফলস আছে, বাট মাস্কের ক্রস কিন্তু ব্যবহার অনেকটা বেড়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। একই অবস্থা ঢাকার বাইরেও, সেখানে বেশিরভাগ মানুষই মাস্ক পরতে চায় না। তবে অভিযান শুরুর পরেই হার কিছুটা বেড়েছে বলে জানা যায়। নড়াইল জেলায় মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে পরিচালিত একাধিক অভিযানের নেতৃত্ব দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিন। তিনি বলেন, মাস্ক পরার চেয়ে মাস্ক না পরার ক্ষেত্রে মানুষ নানা ধরনের অদ্ভুত কারণ দেখায়। ম্যাক্সিমামে হচ্ছে বাড়িতে রেখে আসছি, মাস্কটা বাড়িতে রেখে আসছি, আসার সময় তাড়াহুড়া ছিল, পড়তে মনে নেই, এরকমই ম্যাক্সিমাম বলে। আর যাদের হচ্ছে গিয়ে থুতনির নিচে থাকে তাদের কাছে শোনা যায় যে এই মাত্র হচ্ছে খেয়ে বেরোচ্ছিলাম, এই মাত্র হচ্ছে আমি থুতু ফেলছিলাম। আর না হয় মোটরসাইকেল আলা যাদেরকে পাওয়া যায় তারা বলে যে আমার মাস্ক আসার সময় উড়ে চলে গেছে, মাস্ক পরাই ছিল কিন্তু বাতাসে চলে গেছে। এটা বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত মার্চ মাসে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা অনেক বেশি থাকলেও গত কয়েক মাসে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছিল। তবে অক্টোবরের শেষ দিকে সংক্রমণ আবার বাড়তে শুরু করে, সেই সাথে বাড়ে মৃত্যুর সংখ্যাও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু মাস্ক পরা নয়, বরং স্বাস্থ্যবিধি মানা না হলে সংক্রমণ আরও বাড়বে এবং থামানো যাবে না মৃত্যুর সংখ্যা, বলছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ। বাংলাদেশ এটা বৃদ্ধির প্রবণতার মধ্যে ঢুকে পড়ে চলবে। কাজেই এটা যদি আমরা নিয়ন্ত্রণ না পারি, যেটা শুধু মাস্ক পরা দিয়ে হবে না, আমাদের ট্রেসিংটা ঠিক মতো হচ্ছে না, তারপরে ধরেন টেস্টিংটা যথার্থ না, আইসোলেশন কোয়ারেন্টাইনও হচ্ছে না, তো অনেকগুলো ঘাটতি। এই ঘাটতিগুলোর ফলে আসলে সামনে চিন্তা আছে, আসলে সংক্রমণ আরো বেড়ে যেতে পারে এবং একটু এড়িয়ে দেওয়া যাবে না। বাংলাদেশে গত 24 ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছে 1788 জন। মুন্নি আক্তার। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সরিয়ে ফেলার দাবি করে যে সমস্ত সংগঠন বক্তব্য দিচ্ছে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে রোববার সারা দেশে মানববন্ধন পালন করে এই সংগঠনটি।
গত প্রায় 2 মাস ধরে ঢাকার ধোলাইপাড় চত্বরে শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য তৈরির পরিকল্পনার বিরোধিতা করে চলেছে অনেকগুলো ইসলামপন্থী দল, কিন্তু এই প্রথম আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন এর প্রতিবাদে দলীয় কর্মসূচি দিল। তবে এ নিয়ে আওয়ামী লীগের নিজস্ব কোনো কর্মসূচি এখনও দেখা যায়নি। ঢাকা থেকে শুনুন সাইয়েদা আক্তারের প্রতিবেদন। বাংলাদেশে গত কিছুদিন ধরে দেশটির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণ নিয়ে কয়েকটি ইসলামী দল বিরোধিতা করছে। এর মধ্যে হেফাজতে ইসলামীর অন্তর্ভুক্ত একটি দল খেলাফত মজলিসের একজন নেতার বক্তব্য নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে কয়েকদিন ধরে প্রতিক্রিয়া দেখা গেছে। খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক সরকারকে হুঁশিয়ার করে বলেছিলেন, ভাস্কর্য নির্মাণ পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটানো হবে এবং ওই ভাস্কর্য ছুঁড়ে ফেলা হবে। ওই বক্তব্যের প্রতিবাদে আজ রোববার সারা দেশে মানববন্ধন পালন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বিবিসিকে বলেছেন, ভাস্কর্য নিয়ে কটূক্তি যারা করবে স্বেচ্ছাসেবক লীগ তাদের প্রতিহত করবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে কটূক্তি বা ভাস্কর্যের বিরোধিতা যারা করছে তার প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন করেছি সারা বাংলাদেশে প্রত্যেক জেলায়। এর পরবর্তীতে যদি এটা নিয়ে তারা বাড়াবাড়ি করে বক্তব্য দেয় বা পেছনে কোনো ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয় তাহলে আমরা তাদেরকে প্রতিরোধ করব। গত প্রায় 2 মাস ধরে ধোলাইপাড় চত্বরে শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য তৈরির পরিকল্পনার বিরোধিতা করে আসছে কয়েকটি ইসলামপন্থী দল। অক্টোবরের শুরু থেকেই ভাস্কর্য তৈরির প্রতিবাদে কয়েকটি দল ঢাকার কয়েকটি জায়গায় বিক্ষোভ ও প্রতিবাদ করেছে। এর মধ্যে শুক্রবার হেফাজতে ইসলামীর এক অংশের আমির জুনায়েদ বাবুনগরীও ভাস্কর্য সরানো নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এরপরই বিষয়টি নিয়ে শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেন। এর আগে দলটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিরোধিতা দেখা যায়নি। এদিকে রোববার ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। তবে সে আলোচনা কিভাবে কোন ইস্যুতে হতে পারে সে সম্পর্কে তিনি ধারণা দেননি। মূর্তি এবং ভাস্কর্য এক নয়। অনেক ইসলামিক রাষ্ট্রেও আপনি দেখেন টাকাতে ছবি থাকে, কয়েনের ছবি থাকে, ভাস্কর্য আপনি বিভিন্ন ইসলামিক কান্ট্রি যেগুলো সেগুলোতেও আছে। এটা হলো একটা রাষ্ট্রীয় বিষয়। আমরা চিন্তা করব আমাদের বাংলাদেশটা কি অসাম্প্রদায়িক রাষ্ট্র, এই রাষ্ট্রকে সেভাবে পরিচালনা করতে হবে। করতে গিয়ে যদি কোনো কিছু হয় বা কোথাও কোনো কিছু এই ধরনের কোনো কিছু শুনি আমরা, তো এইগুলোকে অবশ্যই আমরা চিন্তা করব যে সম্প্রীতির মধ্যেই আমরা সবকিছুকে ফাইসালা করে নিয়ে আসতে পারি কিনা। আলোচনার ভিত্তিতে সবকিছু সমাধান হয়। এদিকে গত কয়েকদিনে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতে আজ ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক, যেখানে তিনি দাবি করেছেন তাদের অবস্থান বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে নয়, বরং তারা ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে। বিবিসিকে তিনি বলেছেন তারা আগেও ভাস্কর্য নির্মাণের বিপক্ষে ছিলেন, সামনের দিনেও বিরোধিতা করবেন। বিতর্কের ক্ষেত্রে যেটা প্রচার পাচ্ছে যে আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছি, আসলে আমাদের বক্তব্য বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়, আমাদের বক্তব্য এবং অবস্থান ভাস্কর্যের বিরুদ্ধে। ভাস্কর্য সংস্কৃতি ইসলামী সংস্কৃতির সাথে মানানসই নয় এবং এটা ৯৭% মুসলমানদের দেশে জাতীয়ভাবে এই সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হোক, সেটা আমরা অতীতেও বহুবার এটার প্রতিবাদ জানিয়েছি এবং এখনো জানাচ্ছি। মিস্টার হক জানিয়েছেন আলোচনার মাধ্যমে এই বিষয়টি সমাধান করতে চান তারা এবং সেজন্য কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায় থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এই আলোচনার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এখন রাজনীতি বিশ্লেষকেরা মনে করেন ধর্মভিত্তিক বিভিন্ন দলের সাথে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সখ্য এবং সমঝোতার রাজনীতির সুযোগ নিয়েই তারা এখন এ ধরনের কর্মসূচি দিচ্ছে। আর সেক্ষেত্রে জাতীয় রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ না করা হলে ভাস্কর্য নিয়ে দেশের রাজনীতিতে যে সংকট শুরু হয়েছে তার সমাধান হবে না, বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন। সকল রাজনৈতিক দলে আসলে রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার না করাই হতে পারে এটির একমাত্র সমাধান। হতে পারে একটা উচ্চবিলাসী সমাধান, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের বাস্তবতায় রাজনীতিতে ধর্মের ব্যবহার যতদিন থাকবে ততদিনই কিন্তু ধর্মকেন্দ্রিক যে বাড়াবাড়ি এবং ধর্মকেন্দ্রিক যে দলগুলো আছে, ধর্মশ্রেষ্ঠ যে দলগুলো আছে, সেগুলোর এই ধরনের অতিরিক্তপনা এবং এই ধরনের উচ্চ হুঁশিয়ারি সবাইকে আসলে এক ধরনের ভয়ভীতি তৈরি করার জন্য ভূমিকা রাখবে। সেই জন্য আমার কাছে মনে হয় বড় দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপির দায় এবং দায়িত্ব থেকে আসলে রাজনৈতিক ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার প্রয়োজন। ভাস্কর্য নির্মাণ বন্ধের দাবিতে ইসলামী দলগুলোর দাবির বিপক্ষে আগামী ১ ডিসেম্বর সারা দেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন। সাইয়েদা আক্তার। শ্রোতাদের এখানে জানিয়ে রাখি যে বিবিসি বাংলার 2টি রেডিও অনুষ্ঠান এখন শর্ট ওয়েভে শোনা যাচ্ছে। বাংলাদেশের সময় সন্ধে 7:30 আর ভারতীয় সময় 7টায় প্রবাহ প্রচারিত হচ্ছে ৯৫১০ ৯৯০০ আর ১১৭৫০ কিলোহার্টসে, যথাক্রমে ৩১, ৩১ এবং ২৫ মিটার ব্যান্ডে।
আর বাংলাদেশ সময় রাত 10:30 এবং ভারতের রাত 10টার পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টসে, যথাক্রমে 41 এবং 31 মিটার ব্যান্ডে। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মোয়াজ্জেম হোসেনের কাছে। ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের বাহিনী টিগ্রে অঞ্চলের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে বলে খবর আসলেও টিগ্রের বিদ্রোহের নেতা ডেব্রেটসিয়ন জেব্রেমিকেল বলেছেন তাদের বাহিনী লড়াই চালিয়ে যাবে। মিস্টার জেব্রেমিকেল বলেছেন তাদের বাহিনী রাজধানী মেকেলে থেকে সরে আসবে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে তাদের প্রতিরোধ এখন গেরিলা যুদ্ধের রূপ নেবে। ইথিওপিয়ার সেনাবাহিনী বলছে তারা এখন মেকেলে নিয়ন্ত্রণ করছে, তবে এই খবর স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইরিত্রিয়ার একটি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে যে হাজার হাজার ইরিত্রিয়ান শরণার্থী প্রতিবেশী টিগ্রে অঞ্চলে থাকত, তাদেরকে ইরিত্রিয়ার বাহিনী সীমান্ত অতিক্রম করে সেখান থেকে অপহরণ করেছে। হিউম্যান রাইটস কনসার্ন নামের এই মানবাধিকার গোষ্ঠী বলছে ইরিত্রিয়ার বাহিনী টিগ্রে অঞ্চলে লড়াইয়ের সুযোগ নিয়ে এই কাজ করেছে। তারা একটি সীমান্তবর্তী শহর এবং 2টি জাতিসংঘ শিবিরে থাকা লোকজনকে ধরে নিয়ে যায়। ইরানের যে শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে শুক্রবার আততায়ীরা হত্যা করে তার মরদেহ সারা দেশে পবিত্র শিয়া ধর্মীয় তীর্থস্থানগুলিতে নিয়ে যাওয়া হচ্ছে। মোহসেন ফখরিজাদেহকে সোমবার দাফন করা হবে। ইরানের নেতারা এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নাটকীয়ভাবে উত্তেজনা বেড়ে গেছে। প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন তাঁর দেশ যথাসময়ে এই হত্যার প্রতিশোধ নেবে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেন জয়ী হওয়ার পর এই ফলাফলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প আরেকটি ধাক্কা খেয়েছেন। ট্রাম্প সমর্থকরা পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে পোস্টাল ভোট সংবিধান বিরোধী দাবি করে যে মামলা করেন, রাজ্যের সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছে। এখন পর্যন্ত নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আনা 20টি মামলায় মিস্টার ট্রাম্প পরাজিত হয়েছেন। নাগোর্নো কারাবাখের বেশ কিছু অঞ্চলে আজারবাইজানের নিয়ন্ত্রণ মেনে নেয়ার প্রতিবাদে আর্মেনিয়ার রাজধানী ইয়েরভানে নতুন এক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় হংকংয়ে ক্রিসমাসের ছুটি শেষ না হওয়া পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু তৈরি হতে যাচ্ছে যমুনা নদীর ওপর, যার নির্মাণ কাজ আজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্মাণ ব্যয়ের বেশিরভাগ অর্থই আসছে জাপানের দেয়া ঋণ থেকে। আর বর্তমানে যে বঙ্গবন্ধু যমুনা সেতু রয়েছে তার পাশেই নির্মিত হবে এই সেতুটি। ওই নতুন সেতুটিতে পুরনো সেতুটিতে রেল লাইন থাকা সত্ত্বেও কেন নতুন আরেকটি রেল সেতু তৈরি করা হচ্ছে, এই প্রশ্ন করেছিলাম ঢাকায় সংবাদদাতা শাহনাজ পারভিনকে। পুলক, সেতুটির নাম বঙ্গবন্ধু রেল সেতু এবং এই প্রকল্পের পরিচালক ও জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে যেটা বলছিলেন যে বর্তমানে যে বঙ্গবন্ধু সড়ক সেতুটি রয়েছে যমুনা নদীর উপরে, যার উপরে রেল লাইন রয়েছে এবং সেটি দিয়ে রেল চলাচল করছে, সেটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন ওই সেতুটি সড়ক সেতু হওয়ার কারণে এটির উপরে কত ওজন দিয়ে ট্রেন চলাচল করতে পারবে, ট্রেনটির গতি কেমন হবে, সেই ব্যাপারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া যমুনা নদীর উপরে যে সড়ক সেতুটি তাতে একটি রেল লাইন রয়েছে, তার মানে হচ্ছে যে সেতুটি পার হওয়ার জন্যে দুই পাশে ট্রেনগুলোকে অপেক্ষা করতে হয়, একটি পার হওয়ার পরে অন্যটি পার হতে পারে। কিন্তু এই রেল সেতুটিতে দুটি রেল লাইন থাকবে, যার ফলে কাউকে অপেক্ষা করতে হবে না, তারা দুটি ট্রেন দুদিক থেকে চলে যেতে পারবে। এছাড়া আরও কিছু বিষয়ে উল্লেখ করছিলেন তিনি, যেমন ধরুন এই নতুন সেতুটি হলে এখানে দুটো ইঞ্জিন দিয়ে ট্রেনও চালানো যাবে, মালবাহী ট্রেন, আবার একই সাথে মেরামতের জন্য ট্রেনগুলোকে পার্বতীপুর কারখানায় নিয়ে যাওয়া যাবে। তো শাহনাজ, এই সেতুটার বৈশিষ্ট্য কি এবং কোনো সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা এটার পেছনে কাজ করেছে কি? পুলক, মিস্টার আহসান আমাকে যেটা বলছিলেন যে বঙ্গবন্ধু সড়ক সেতুটির থেকে 300 মিটার উজানে এই রেল সেতুটি নির্মাণ হবে এবং যার দৈর্ঘ্য হবে 4.8 কিলোমিটারের মতো। এটি ওয়েদারিং স্টিল বলে একটি স্টিল দিয়ে তৈরি করা হবে। এই ওয়েদারিং স্টিল রং করতে হবে না কখনোই। সেতুটির ফাউন্ডেশনে এক ধরনের জাপানিজ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং এমন ধরনের লাইন বসানো হচ্ছে যাতে চাকার ঘর্ষণে সেই লাইনটি ক্ষয়ে না যায়। তার মানে হচ্ছে যে এটির খরচ কম হবে। তো যখন রেল সেতুটি চালু হবে তখন সেটির উপর দিয়ে মোট 88টি ট্রেন চলাচল করতে পারবে।
তার মানে নতুন রুট চালু হবে ওই এলাকায় এবং সেই সাথে আরেকটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন, তখন তিনি যেটি বলেছেন যে একটি আলাদা রেল সেতু হলে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ আর্থসামাজিক উন্নতি তো হবেই, সেই সাথে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবেও বাংলাদেশ সংযুক্ত হতে পারবে। বাংলাদেশ অনেক দিন ধরেই ট্রানজিশন রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে চাচ্ছে এবং এই সেতুটি হয়তো ভবিষ্যতে সংযোগ তৈরিতে সহায়তা করবে বলে প্রধানমন্ত্রী একটি ধারণা দিয়েছেন। তো শাহনাজ, এই ব্রিজ যে তৈরি হচ্ছে এটার জন্য কত অর্থ খরচ হবে এবং সেটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে? পুলক, এখনো পর্যন্ত ব্রিজটির জন্য 16,700 কোটি টাকার মতো বা তার থেকে কিছু বেশি ব্যয় ধরা হয়েছে, যার মধ্যে 12,000 কোটি টাকার বেশি আসবে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন বা জাইকার কাছ থেকে ঋণ হিসেবে এবং এর বাকিটা বাংলাদেশ দেবে। এবং এই ব্রিজটি তৈরি করার জন্য জাপানের 2টি কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে, যারা আগস্ট মাসেই প্রাথমিক কিছু কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মিস্টার আহসান। এবং তিনি বলেছেন যে 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশ সরকার এটি শেষ করতে চায়, সেরকম পরিকল্পনা। শাহনাজ পারভীন। ভারতের রাজধানী দিল্লির বুকে অবস্থানরত হাজার হাজার কৃষক কেন্দ্রীয় সরকারের দেয়া আগাম আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সম্প্রতি পার্লামেন্টে পাশ হওয়া 3টি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তারা তুমুল আন্দোলন শুরু করেছেন এবং পাঞ্জাব এবং হরিয়ানা থেকে আসা অসংখ্য কৃষক দিল্লিতে জাতীয় সড়ক অবরোধ করে রাখায় রাজধানীর একটা বিস্তীর্ণ অংশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার মাসিক রেডিও ভাষণে নতুন কৃষি আইনের পক্ষে জোরালো সওয়াল করার পর পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। গত প্রায় 3-4 দিন ধরে রাজধানী দিল্লির উত্তর প্রান্তে এক বিশাল এলাকা কার্যত পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা হাজার হাজার কৃষকের কবজায়। নিজেদের ট্রাক্টর ও ট্রলিতে বেশ কয়েক মাসের রেশন নিয়ে খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে শীতের রাত কাটানোর প্রস্তুতি নিয়েই তারা রওনা দিয়েছিলেন দিল্লির পথে। আর এখন দিল্লির লাইফলাইন জাতীয় সড়ক 44 কার্যত তাদেরই দখলে। पंजाब से जहाँ से चले हैं तो वहाँ से हम डंडे लाठियाँ पानी की बुछारें खाते हुए यहाँ पहुँचे हैं और अब सेंटर की सरकार चाहती है कि हम चुपचाप जाके बरगाड़ी के ग्राउंड में बैठ जाएं। আন্দোলনরত একজন কৃষক সরবজিৎ সিং বিবিসিকে বলছিলেন, পাঞ্জাব থেকে লাঠি জলকামান অনেক কিছু সহ্য করে আমরা এত দূর এসেছি, আর এখন সরকার বলছে আমাদের চুপচাপ গিয়ে বুরারি ময়দানে বসে পড়তে, যেটা আমরা কিছুতেই মানব না। তাহলে আমাদের এই আওয়াজ চাপা পড়ে যাবে। আমরা চাই দিল্লির জল, দুধ, ফল, সবজির সাপ্লাই লাইন বন্ধ করে দিতে, যাতে সরকারের ওপর চাপ বাড়ে ও তারা আমাদের কথা শুনতে বাধ্য হয়। दिल्ली की जो सप्लाई है दूध, पानी की, फल फ्रूट की, सब जो है वो बंद हो जाए। मोदी जी 3 काले कानूनों को वापस लें और चौथा कानून न्यूनतम समर्थन मूल्य पर फसल खरीद गारंटी का। পাটিয়ালা থেকে আসা অমরিক সিং যোগ করেন, সরকার যতক্ষণ না 3টি কালা আইন বাতিল করছে এবং কৃষককে সহায়ক মূল্যের গ্যারান্টি দিয়ে একটি 4র্থ আইন আনছে, ততক্ষণ এই আন্দোলন চলবে। বস্তুত গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাব দিয়েছিলেন, কৃষকরা যদি রাস্তা ছেড়ে দিয়ে দিল্লির বুরারি ময়দানে থিতু হন, তাহলে নির্ধারিত 3রা ডিসেম্বরের আগেও সরকার আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু আজ কিষাণ নেতারা সে প্রস্তাব নাকচ করে দিয়েছেন। অন্যদিকে রাজধানীতে উত্তেজনা বাড়ছে। দিল্লির বাসিন্দা এই তরুণী যেমন বিবিসিকে বলছিলেন, কৃষক আন্দোলনের নামে যেভাবে শহরের চাকরিজীবী বা সাধারণ মানুষ সবাই হেনস্থা হচ্ছেন, তা মেনে নেওয়া যায় না। जॉब वाले भी परेशान हो रहे हैं, आम लोग भी परेशान हो रहे हैं, ये चीज गलत है। हमारे गांव के जो भी महिलाएं हैं, हमने उनको पूरी मदद से तैयार किया हुआ है। अगर हमें इधर रुकना पड़ता है तो वो हमारे पीछे आएंगे। দিল্লি সীমান্তে অবস্থানরত কৃষক রমণীরা অবশ্য জানাচ্ছেন, তারা পিছু হটবেন না এবং দরকারে পাঞ্জাবের গ্রাম থেকেও নতুন বাহিনী দিল্লি অভিমুখে রওনা দেবে। रोहतक डिस्ट्रिक्ट में यहाँ पंजाब से जितने भी भाई आई हैं, हमारे जो बड़े भाई हैं, क्योंकि हम भी किसान हैं, उनके लिए हमने यहाँ लंगर का इंतजाम किया है। ইতিমধ্যে দিল্লি হরিয়ানার বিভিন্ন গুরুদ্বারা থেকেও আন্দোলনরত কৃষকদের লঙ্গর তৈরি করে বিনি পয়সায় খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে। এই আন্দোলনে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের মদত আছে, এর মধ্যে এই মন্তব্য করে কৃষকদের আরও চটিয়ে দিয়েছেন হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। আর এদিন নতুন করে তারা খেপেছেন প্রধানমন্ত্রী মোদীর ভাষণেও। काफी विचार विमर्श के बाद भारत की संसद ने कृषि सुधारों को कानूनी स्वरूप दिया।
इन सुधारों से মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী মোদী যে মন কি বাত ভাষণ দেন তাতে তিনি আজ বলেন, পার্লামেন্ট অনেক ভেবেচিন্তেই কৃষি সংস্কারের লক্ষ্যে নতুন আইন এনেছে। তাতে কৃষকদের অনেক বাধা দূর হয়েছে, অতি অল্প সময়েই তারা এর লাভ পাচ্ছেন। बहुत ही कम समय में किसानों की परेशानियों को कम करना शुरू कर दिया। মহারাষ্ট্রের মকাই চাষী জিতেন্দ্র ভোজি কিভাবে নতুন আইনের সুবিধা পাচ্ছেন তারও দৃষ্টান্ত দেন মোদী। কিন্তু কৃষকদের আন্দোলন যেহেতু এই আইনগুলোর বিরুদ্ধেই, তাই তারা প্রধানমন্ত্রীর কথায় ক্ষুব্ধ। हर एक्शन एंड डिसीजन को मोदी सरकार जनता के हित में बताती है। अब किसान मजदूर समझ चुके हैं। দিল্লিতে কৃষক আন্দোলনে যোগ দেওয়া অ্যাক্টিভিস্ট মেধা পাটকারের কথায়, সরকার তো দাবি করে তাদের সব সিদ্ধান্তই মানুষের পক্ষে, কিন্তু দেশের কিষাণ মজদুররা সেই চালাকি এখন ধরে ফেলেছেন এবং তারা বুঝে গেছেন সরকার শুধু বৃহৎ কর্পোরেটদেরই ধামা ধরা। हर निर्णय बड़ी कंपनियों के पक्ष में ले रहे हैं। আর দুপক্ষের এই অনর অবস্থানের মধ্যেই নজিরবিহীন কৃষক আন্দোলনে রাজধানী দিল্লির একটা বিস্তীর্ণ অংশ অচল হয়ে রয়েছে গত 72 ঘন্টারও বেশি সময় ধরে। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। এবারে সামাজিক মাধ্যমে টপ ট্রেন্ডিং খবরগুলোর প্রসঙ্গ। ধন্যবাদ পুলক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজও বেশ কিছু বিষয় আছে আলোচনায়, সেগুলো জানিয়ে দিতেই হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, আর সঙ্গে আছেন আমি আফরোজা নিলাম। তিতুমির, গত কদিনের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাস্কর্য ইস্যু কিন্তু আলোচনায় আছে। অর্থাৎ একটু আগে সায়েদা যে খবরটি জানাচ্ছিলেন সেটি নিয়ে কিন্তু ফেসবুকে অনেক আলোচনা দেখা যাচ্ছে। ধর্ম প্রতিমন্ত্রী আজ যে বক্তব্য দিয়েছেন, মূর্তি আর ভাস্কর্য এক নয়, বিবিসি বাংলার ফেসবুক পাতায় সেই বক্তব্যের নিচে আব্দুল খালেক দাবি করেছেন কেউ কেউ মূর্তি ও ভাস্কর্যের মধ্যে বিধানগত পার্থক্য দেখাতে চান, এটা চরম ভুল। তবে আনোয়ার হোসেন কিন্তু মজা করে লিখেছেন, আচ্ছা কেউ কি বলতে পারেন ভাস্কর্যকে ইংরেজিতে কি কয় আর মূর্তিকে ইংরেজিতে কি কয়? এরপর তিনি হাসির ইমোজি দিয়েছেন দুটো। ফায়েজ চৌধুরীর মন্তব্য, অন্ন নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, শিক্ষা নাই, চিকিৎসা নাই, তারপরেও এ জাতির জাতীয় ইস্যু এখন ভাস্কর্য। মাহবুবা রানা লিখেছেন, এই দেশে কোনো সাম্প্রদায়িকতা চাই না, সবাই যার যার ধর্ম পালন করবে, সবার অবদান আছে এই দেশে, ধর্ম সবার উপর, প্লিজ এটাকে কেউ হাতিয়ার বানাবেন না। এদিকে নীলা একটি স্কুলের নাম পরিবর্তন নিয়ে বিক্ষোভ চলছে পুরান ঢাকায়। কয়েকটি গণমাধ্যমে আসা সেই খবরটি নিয়েও আলোচনা করতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে 2006 সালে বংশালে স্থাপিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়, কিন্তু সম্প্রতি দক্ষিণ সিটি কর্পোরেশন সেটির নাম পরিবর্তন করে রাখে মোগলটুলি উচ্চ বিদ্যালয়। আর এরই প্রতিবাদে বিক্ষোভ এবং সেখান থেকে এক পর্যায়ে স্কুলের নতুন নাম কালি দিয়ে লেপ্টে দেওয়া হয়। এ নিয়ে আব্দুল আলিম লিখেছেন, একদিকে একজনের নাম মুছবেন, অন্যদিকে আরেকজনের ভাস্কর্য বানাবেন হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, জনগণের পকেট কেটে, এটা হবে না। শামীম আক্তার বলছেন, এই খেলা চলতে থাকলে অদূর ভবিষ্যতে ইতিহাসে খারাপ প্রভাব পড়বে। অনেকটা একই রকম মন্তব্য ইবো রহমানের। লিখছেন, কত নাম পরিবর্তন দেখলাম, নাম পরিবর্তন করাটা কোনো ভালো কাজ হতে পারে না। মোহাম্মদ আমিনের মন্তব্য, আসলে আমাদের বাংলাদেশে এ ধরনের হিংসাত্মক রাজনীতি বন্ধ হওয়া উচিত। নাম বদলায় কী ধরনের স্বাদ উপভোগ করে জানি না। যে ব্যক্তি দেশের সম্পদ রক্ষা করবে আসলে সেই ব্যক্তি সত্যিকার দেশপ্রেমিক। এদিকে আজ যে রেল সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটা নিয়েও নানান মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক জুড়ে। তবে নীলা বেশিরভাগই কিন্তু নানান রকম মজা বা ট্রল করতে দেখা যাচ্ছে। যেরকম মমিন পাচোয়ারি লিখেছেন, আগের যেইগুলো আছে সেইগুলো থেকে বাঁশ আর ইটের কণা সরিয়ে নিরাপদ করুন, তারপর নতুন করে করতে থাকুন যা করা লাগে। তাসনিম মাহির মন্তব্য, যেভাবে সেতু নির্মাণ শুরু হয়েছে কোনটা কোন জায়গায় সেটাই ভুলে যায়। আর মান্নান মোল্লা লিখেছেন, কেউ আছে কিছু করবেও না, আবার অন্য কেউ করলে খুশিও হতে পারে না। অর্থাৎ এরকমই নানান মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে ময়মনসিংহের ত্রিশালে এক অভিনব প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই খবরটি একটা বেসরকারি টেলিভিশনের ফেসবুক পেজে দিতেই তা বেশ আলোচনার জন্ম দিয়েছে। জানা যায় নিত্য নতুন উপায়ে মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতেন ওই প্রতারক। এমনকি নিজে পুলিশের থেকে বাঁচতে সিসি ক্যামেরাও বসিয়েছিলেন। তাকে গ্রেপ্তারের পরে বিস্তারিত জানিয়েছে পুলিশ। আর এই নিয়ে ইসমাইল ফেনী লিখেছেন, মিথ্যে কথা বলা মানেই প্রতারণা করা, তাই আমাদেরকে অবশ্যই বুঝতে হবে বা যাচাই করতে হবে বিষয়টি, তারপর পদক্ষেপ। ভুলের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হই। মোহাম্মদ ইসলাম বলছেন, যারা অনলাইনে ব্যবসা করে মানুষকে ঠকায় তাদেরও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছে। আর মোহাম্মদ মুসাইর নামের একজন লিখেছেন, সেই আবার কোন প্রতারক? সবাই তো প্রতারক, ভালো মানুষ তো চাঁদের দেশেও পাইব না। তো এই ছিল সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।
আর অনুষ্ঠান শেষ করবার আগে আজকে প্রধান খবর আরেকবার। আফগানিস্তানের গজনি প্রদেশে এক সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে, তাতে নিরাপত্তা বাহিনীর অন্তত 30 জন সদস্য নিহত হয়েছে। আর বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে যেসব সংগঠন বক্তব্য দিচ্ছে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন। শেষ করছি প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা বাংলাদেশের সময় রাত 10:30, ভারতের সময় 10টায় শুনবেন আশা করে। আমি পুলক গুপ্ত আপাতত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.